হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং এসসিইআরটি আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্সের যে প্রি এন্ট্রি টেস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, এই পরীক্ষার জন্য বাংলা ভাষা থেকে ভাষা শিক্ষণের পদ্ধতিসমূহ এই টপিকের অন্তর্গত 15টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের জন্য আলোচনা করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে তাই প্লিজ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ফ্রেন্ডস, আপনারা সার্থক এডুকেয়ার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা বাংলা ভাষার উপর সিরিয়ালি আমরা একের পর এক ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করছি। আর মনে রাখবেন, পরীক্ষার বেশি সময় নেই আপনাদের হাতে, তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওকে দেখুন, নিজের প্রিপারেশনকে বুস্ট করুন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বহুবিকল্প প্রশ্ন এমসিকিউগুলি। দেখুন, 1 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হল শিশুদের যে গ্রামার মানে ব্যাকরণ শিক্ষাদান করা হয়, এটার মূল উদ্দেশ্য কী? ক অপশন বলছে বিভিন্ন সূত্র মুখস্থ করানো। এখানে মুখস্থ কথা আছে, এটাকে কাট করে দিন। মুখস্থ করানো, ক্রেমিং, মেমোরাইজেশন ইত্যাদি শব্দ হলো নেগেটিভ, আপনারা এইগুলি কাট করবেন। কিন্তু যদি নেগেটিভ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, নাবোধক যদি প্রশ্ন থাকে, তখন আপনি এগুলি কারেক্ট করবেন। খ অপশন বলছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো। দেখুন, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো সায়েন্টিফিক মেথড, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের যে মূল বিষয় এটাকে বুঝিয়ে দেওয়া শিশুদের মধ্যে, এটা হতে পারে। তবুও বাকি অপশনগুলি কি বলছে আমরা এক্সপ্লোর করি। গ অপশন বলছে ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা। দেখুন, মোটামুটি কোনো ধারণা দেওয়ার জন্য ব্যাকরণ শিক্ষা দান করা হয় না। ব্যাকরণ শিক্ষাদানের সুস্পষ্ট উদ্দেশ্য থাকে, ভূমিকা থাকে, তো এটাকে আমরা কাট করে দিলাম, এটা শুদ্ধ উত্তর হবে না। আর ঘ অপশন বলছে ব্যাকরণ নিয়মনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানো। ব্যাকরণ নিয়মনীতি সম্পর্কে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে জানানো ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য নয়। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন খ। কি করে উত্তর হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, ব্যাকরণ শিক্ষণের শ্রেষ্ঠ পদ্ধতিটি কি? দেখুন, ব্যাকরণ শিক্ষণের গ্রামার টিচিংয়ের সবচেয়ে ভালো বা বেস্ট মেথড কোনটি আপনাকে বলতে হবে। আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি। মনে রাখবেন, আরোহী পদ্ধতি মানে কি? দেখুন, আরোহী পদ্ধতি মানে হলো ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডে প্রথমে শিশুদেরকে উদাহরণ দেওয়া হয়, এক্সাম্পল দেওয়া হয়। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে কোনো বিষয়কে ভালো করে সুস্পষ্টরূপে বুঝিয়ে দেওয়া হয়। তারপর কোনো স্পেসিফিক রুল শিশুদেরকে শেখানো হয়। ঠিক আছে, মনে রাখবেন, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দিয়ে কোনো বিষয়কে বোঝানো হয়। যেমন মনে করুন, কাল যদি আমরা শিশুদের বোঝাতে চাই, তখন প্রথমে আমাদের কয়েকটি উদাহরণ দিয়ে দেখাতে হবে বর্তমান কাল কি, অতীতকাল কি, আর ভবিষ্যৎকাল কি। এগুলি বর্তমানকালের আপনি ডেফিনেশন সংজ্ঞা লিখিয়ে দিলে কাজ চলবে না। প্রথমে আপনি কয়েকটি বাক্য লিখিয়ে উদাহরণ দিবেন, শিশুদেরকে আপনি বুঝিয়ে বলবেন। তারপর এগুলির রুল, এগুলির নিয়ম কি, এটা শিশুদের আপনি বুঝিয়ে বলবেন। আর আরোহী পদ্ধতির পর অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ডিডাকটিভ মেথড। মনে রাখবেন, ডিডাকটিভ মেথডে আপনি যদি কাল শিশুদের বোঝাতে চান, তাহলে প্রথমে আপনি বর্তমান কাল কি বা বর্তমান কাল কাহাকে বলে, এটা আপনি সংজ্ঞার মাধ্যমে লিখিয়ে ওদেরকে বুঝিয়ে দেবেন। অর্থাৎ ডেফিনেশন বা রুল আপনি প্রথমে বুঝাবেন, তারপর ওদেরকে উদাহরণ দেবেন। রাম ভাত খাচ্ছে, ছেলেরা মাঠে ফুটবল খেলিতেছে, এ ধরনের আর কি। মানে প্রথমে আপনি রুল বুঝাবেন, তারপর আপনি শিশুদের যখন উদাহরণ প্রদান করেন, তখন এই পদ্ধতির যে শিক্ষাদান, এটাকে বলা হয় অবরোহী পদ্ধতি, ইংরেজিতে ডিডাকটিভ মেথড।
আর সূত্র পদ্ধতি দেখুন, প্রথমে আমরা যদি a+b হোল স্কোয়ারের সূত্র যদি লিখিয়ে দিই শিশুদের যখন আমরা এটা লিখিয়ে তারপর বুঝিয়ে তারপর এই সূত্র অনুযায়ী অঙ্ক করার জন্য আমরা যখন সংখ্যা ওদেরকে দেব, তখন এটার নাম হলো সূত্র পদ্ধতি। বা ক্রিয়ার কাল যদি আমরা বোঝাতে যাই, ঠিক আছে, তো এটাকে যদি আমরা প্রথমে বর্তমানকাল এরকম হয়, বর্তমানকালে ক্রিয়া এরকম বসে, ঠিক আছে, ভবিষ্যৎকালে কীরকম হয়, অতীতকালে এরকম হয়, এগুলি যদি আমরা সূত্রই আকারে শিশুদের প্রথমে বুঝিয়ে দিই, তারপর যদি ওদেরকে উদাহরণ দেই বা সম্পূর্ণ কালকে বুঝাবার চেষ্টা করি, তখন এটাকে বলা হবে সূত্র পদ্ধতি। আর এরপরের অপশনে রয়েছে আলোচনা পদ্ধতি। আলোচনা পদ্ধতি মানে ডিসকাশন মেথড। এই পদ্ধতির মাধ্যমে শিশুদেরকে আমরা আলোচনা করে, অর্থাৎ শিশু কেন্দ্রিক হবে এই পদ্ধতির মধ্যে শিশুরা অংশগ্রহণ করবে আলোচনায়, আর তারপর শিশুদের যে বিষয়ে শিক্ষক বা শিক্ষয়িত্রী পাঠদান করতে চাইছেন সেই বিষয়কে উনি ছাত্রদের সঙ্গে নিয়ে আলোচনা করে বুঝাবেন। ঠিক আছে, তো এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে যুক্তিযুক্ত? দেখুন, ব্যাকরণ শিক্ষণের শ্রেষ্ঠ পদ্ধতি হবে প্রথমে উদাহরণ দেখান, তারপর শিশুদের রুল বুঝান, অর্থাৎ আরোহী পদ্ধতি মানে ইন্ডাকটিভ মেথড। তাই ক হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। ফ্রেন্ডস, আপনারা মনে রাখবেন, যখনই আমরা মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের কথা বলবো, অর্থাৎ ভাষা শিক্ষাদানের বা শিক্ষণের পদ্ধতির কথা যখন আমরা বলবো, তখন আপনারা মনে রাখবেন মূল 7টি পদ্ধতির কথা। আমি এগুলিকে খুব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হলো, দেখুন, GTM মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। কি এই গ্রামার ট্রান্সলেশন মেথড? খেয়াল করুন, এই মেথডের মধ্যে শিক্ষক বা শিক্ষয়িত্রী শ্রেণীকক্ষে প্রবেশ করে টার্গেটেড ল্যাঙ্গুয়েজকে, অর্থাৎ উনি যে ভাষায় পাঠদান করতে চাইছেন, উনি যে ভাষা পাঠদান করতে যাচ্ছেন, ওই ভাষায় কি করবেন, যে বিষয় উনি বুঝাবেন সেটাকে শিশুদের মাতৃভাষায় মাদার টাঙ্গে অনুবাদ করে করে বুঝাবেন। এটা মনে রাখবেন। অর্থাৎ এখানে শব্দ থেকে শুরু করে বাক্য পর্যন্ত প্রতিটি শব্দ, তারপর ভোকাবুলারি, তারপর ব্যাকরণের রুল, তারপর অনুবাদ, সব কিছু ব্যবহার হবে। এটাকে বলা হবে কি? গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ আমরা যদি ইংরাজি পড়াতে যাই শিশুদের, তাহলে ইংরাজি যদি কোনো স্টোরি থাকে, কোনো পম থাকে, তখন এটাকে আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, যদি শিশুদের মাতৃভাষা বাংলা, অসমিয়া, ভোজপুরি, মণিপুরি ইত্যাদি থাকে, তখন তাহাদের মাতৃভাষায় আমরা বুঝিয়ে বলবো অনুবাদ করে। এটাকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপরের যে মেথড, এটার নাম হলো TPR মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স। যখন আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের স্পিচ এবং অ্যাকশনকে কোঅর্ডিনেট করব, যেমন আমরা যখন হাত বলবো তখন শিশুরা হাত দেখাবে, আমরা যখন পা বলবো তখন শিশুরা পাতে হাত দেবে। এভাবে যখন অঙ্গভঙ্গির, যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা শিশুদের পাঠদান করব, তখন এটাকে বলা হবে TPR মিনস টোটাল ফিজিক্যাল রেসপন্স। তারপর দেখুন ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে যে টার্গেটেড ভাষা থাকবে, যে ভাষায় শিক্ষক শিক্ষয়িত্রী মহাশয় পাঠদান করবেন, ওনারা ক্লাসরুমে প্রবেশ করে, শ্রেণীকক্ষে প্রবেশ করে শুধুমাত্র ওই ভাষায় শিশুদের সঙ্গে কথা বলবেন, যা উনি বুঝাবেন সেটা ওই পার্টিকুলার ভাষায় বুঝাবেন। মনে করুন, যদি অসমিয়া ভাষার ক্লাস হয়, তখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে শুরু থেকে উনি শুধুমাত্র অসমিয়া ভাষায় কথাবার্তা শিশুদের সঙ্গে আদান প্রদান করবেন। উনি যে পাঠ বুঝাবেন সেটাও অসমিয়া ভাষায় বুঝাবেন। উনি মাতৃভাষা প্রয়োগ করে শিশুদের কোনো কিছু অনুবাদের মাধ্যমে বুঝাবেন না। যদি ইংরেজি ভাষার ক্লাসরুম হয়, তখন শিক্ষক এখানেও একইভাবে শুধুমাত্র ইংরেজি ভাষায়, অর্থাৎ টার্গেটেড ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, টার্গেটেড ল্যাঙ্গুয়েজ শিশুদের বুঝিয়ে বলবেন।
তো এটাকে বলা হয় ডাইরেক্ট মেথড। আশা করি আপনি বুঝতে পারলেন। তারপরের মেথডকে বলা হয় ন্যাচারাল অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা যে মাতৃভাষা অর্জন করেছি এই মাতৃভাষা আমরা ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে শিখেছি। বাড়িতে পিতামাতার কথা শুনে আমরা শিখেছি, বড়দের সাথে কথা বলে বলে ওদের কথা শুনে শুনে আমরা শিখেছি, অর্থাৎ নিজের প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা শিখেছি। ঠিক এভাবেই যখন আমরা শিশুদেরকে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য পরিবেশ প্রদান করব, তখন এটাকে বলা হয় ন্যাচারাল অ্যাপ্রোচ। অর্থাৎ এই অ্যাপ্রোচ অনুযায়ী, এই পদ্ধতি অনুযায়ী শিশুরা টার্গেটেড ল্যাঙ্গুয়েজকে ন্যাচারাল ম্যানারে বা প্রাকৃতিকভাবে মাতৃভাষার মতো শিখবে। তারপরের মেথডকে বলা হয় সাইলেন্ট ওয়ে। এই সাইলেন্ট ওয়ে কি? দেখুন, সাইলেন্ট ওয়ে মানে ভাষা শিশুরা শিখছে, কিন্তু তাদেরকে কোনো কিছু ইমিটেট করতে বলা হচ্ছে না, তাদেরকে নকল করার কথা বলা হচ্ছে না, কোনো ফর্মুলা, কোনো রুল, কোনো ব্যাকরণের রুল ইত্যাদি শিশুদেরকে শেখানো হচ্ছে না। এই পদ্ধতিকে বলা হয় সাইলেন্ট ওয়ে। অর্থাৎ সব কিছু এখানে পাঠদান হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো রুল মেমোরাইজেশন করা হচ্ছে না, কোনো নিয়ম মুখস্থ করানো হচ্ছে না, শিশুদেরকে আমার মতো করে বলো শিক্ষক এখানে বলছেন না, এখানে এভাবেই আর কি শিক্ষাদান চলছে। তখন এটাকে বলা হয় সাইলেন্ট ওয়ে। নাম থেকেই আপনারা কিছুটা গেস করতে পারছেন। তারপরের পদ্ধতি মনে রাখবেন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটাকে বলা হয় সিএলটি ইন শর্ট ফর্ম। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মাধ্যমে ভাষার শিক্ষাদান কী করে করা হয়? কমিউনিকেশনকে মাথায় রেখে, অর্থাৎ ভাষা এখানে কি করে শেখানো হবে শিশুদের? কমিউনিকেশনের উপর, অর্থাৎ প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে শিশুরা ইংরেজি ভাষা, অসমীয়া ভাষা ইত্যাদি যে টার্গেটেড ভাষা, টার্গেটেড ল্যাঙ্গুয়েজের ক্লাস থাকবে, ওই টার্গেটেড ল্যাঙ্গুয়েজ কী করে ওরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করবে, এটাকে যখন আমরা প্রয়োগ করে দেখিয়ে দেখিয়ে শিশুদেরকে কোনো ভাষায় পাঠদান করব, তখন এটাকে বলা হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটি। এটা মনে রাখবেন, মিনিংফুল ওয়ে, অর্থাৎ অর্থপূর্ণভাবে শিশুরা কিভাবে প্রয়োগ করবে এটা আমরা শিখিয়ে দেই, ঠিক আছে। তারপরের সবশেষ মেথড আপনারা মনে রাখবেন, এটাকে বলা হয় সিএলএল। সিএলএল মানে কি? মানে হলো কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে টিচার একজন কাউন্সিলর হিসাবে কাজ করে থাকেন, আর যারা শিক্ষার্থী তারা ক্লায়েন্ট হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ এখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হবে। এ ধরনের যখন কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কোনো ভাষা শেখানো হয়, তখন এটাকে বলা হয় কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ফ্রেন্ডস, চলুন এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। আশা করি এগুলি আপনি বুঝতে পারলেন। আপনার ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। দেখুন 3 নম্বর প্রশ্ন বলছে, আরোহী পদ্ধতিতে, এইমাত্র আমি আলোচনা করলাম আরোহী পদ্ধতিতে কি করা হয়, প্রথমে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়, তারপর রুল শেখানো হয়, ঠিক আছে। ক অপশন বলছে সূত্রগুলি আলোচনা করা হয়। খ অপশন বলছে কোনো উদাহরণ দেওয়া হয় না। গ অপশন বলছে প্রথমে উদাহরণ দেওয়া হয়। আর ঘ অপশন বলছে প্রথমে সূত্র দেওয়া হয়। বলুন এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে? দেখুন এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন গ। দেখুন আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে। তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? যখন আমরা ভাষা শিক্ষার কথা বলবো তখন ব্যাকরণের কি উপযোগিতা বা গ্রামারের ইউটিলিটি কী, এটাকে আপনি খুঁজে বের করুন। তো দেখুন অপশনগুলি কী কী বলছে। সূত্রগুলি মুখস্থ করা, যখনই আপনি মুখস্থ এই ক্র্যামিং ওয়ার্ড পাবেন এটাকে কাট করে দিন, এটা কারেক্ট আনসার হবে না, যেহেতু এখানে কোয়েশ্চেন পজিটিভ অর্থে। খ অপশন বলছে পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শেখা, শুধুমাত্র পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শেখানোর জন্য ব্যাকরণের উপযোগিতা নয়। তারপরের অপশন বলছে ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শেখা,
ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শেখানোর জন্য ব্যাকরণ বিদ্যালয়ে শিক্ষা দান করা হয় না, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ এমন করে শেখানো হয় না। আর ঘ অপশন বলছে উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা। ইয়েস, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের উপযোগিতা হলো যে ব্যাকরণ দেখে ব্যাকরণ থেকে আমরা যেন উদাহরণ সহ সূত্রগুলিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি এবং সূত্রগুলিকে অনুধাবন করতে পারি। তাই ঘ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, FCA প্রযুক্তি বলতে কি বোঝায়, অর্থাৎ FCA এর ফুল ফর্ম কি। দেখুন FCA এই টেকনোলজি বা এই কথার অর্থ হলো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ক। FCA এর ফুল মিনিং হলো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, মানে কমিউনিকেশনের মাধ্যমে অর্থাৎ যোগাযোগের মাধ্যমে আমরা যখন কমিউনিকেট করব অন্য এক ব্যক্তির সাথে, তখন এই কমিউনিকেটের মাধ্যমে কি করে আমরা ভাষা শিখব, এটা আর কি এখানে বলা হয়। তারপর 6 নম্বর প্রশ্ন দেখুন, বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণ মানে অ্যানালাইসিস করা, কোনো কিছুকে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা। ঠিক আছে, ক অপশন কি বলছে দেখুন, উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়। বিশ্লেষণ পদ্ধতিতে উদাহরণকে মুখস্থ করানো হয় না। মুখস্থ ক্র্যামিং মনে রাখবেন, এটা নেগেটিভ ওয়ার্ড। খ অপশন বলছে সূত্রগুলিকে মুখস্থ করানো হয়। দেখুন সূত্রগুলিকে মুখস্থ করানো হয় না। বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ফর্মুলা, কোনো রুল মেমোরাইজ করানো হয় না, ক্র্যামিং করানো হয় না। গ অপশন বলছে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। ইয়েস, দিস ইজ রাইট, এটা সত্য। কেননা বিশ্লেষণ পদ্ধতির মধ্যে কি করা হয়, যে ফর্মুলা রুল থাকে এটাকে উদাহরণ এক্সাম্পল দিয়ে শিশুদের বারবার বিশ্লেষণ করে বলা হয়। তো এটা হয়ে যাবে বিশ্লেষণ পদ্ধতিতে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ গ শুদ্ধ উত্তর। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন কি বলছে, অবরোহী পদ্ধতি ছোট শিশুদের কাছে গ্রহণযোগ্য নয়। তার কারণ দেখুন অবরোহী পদ্ধতির মাধ্যমে কি করা হয়, আর অবরোহী পদ্ধতি আমরা যখন বলবো তখন আপনারা এটার ইংলিশ নাম অবশ্যই মনে রাখবেন, ডিডাকটিভ মেথড অফ টিচিং। এটা হলো একটি টিচার সেন্ট্রিক মেথড। ঠিক আছে, আর আরোহী পদ্ধতি হলো বা ইন্ডাকটিভ মেথড হলো স্টুডেন্ট বা চাইল্ড সেন্ট্রিক মেথড। ঠিক আছে, তো অবরোহী পদ্ধতিতে দেখুন রুল শেখানো হয়, রুল মুখস্থ করার জন্য বলা হয়, প্রথমে রুল তারপর এক্সাম্পল। তো এ ধরনের যখন আমরা শিশুদের পাঠদান করব তখন এটা থেকে শিশুরা ঠিক ততটা ভালো করে বুঝতে পারবে না পাঠ্য বিষয়কে। দেখি আমরা উদাহরণ বা অপশনে কি কি বলছে। ক অপশন বলছে এটি বিশেষ জটিলতায় পূর্ণ। দেখুন অবরোহী পদ্ধতি যে জটিলতায় পূর্ণ এটা সত্য নয়, এটার মধ্যেও কিছুটা হলেও সহজলভ্য বস্তু রয়েছে, সহজলভ্য অর্থাৎ বুঝার মতো কিছু রয়েছে। খ অপশন বলছে এটি ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা ভারাক্রান্ত। দেখুন আরোহী পদ্ধতির মধ্যে আমরা প্রথমে রুল শেখাবো, তাই প্রথমে ওদেরকে বিভিন্ন সূত্র শেখাতে হবে, যেমন কালের সূত্র, তারপর স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ইত্যাদি সব যে ব্যাকরণের বিষয় রয়েছে ভাষা শেখার জন্য যে সমস্ত বিষয়ের দরকার এই বিষয়গুলি সূত্র দ্বারা শেখানো হবে। তাই এই পদ্ধতি অর্থাৎ অবরোহী পদ্ধতি সূত্র দ্বারা ভারাক্রান্ত। খ হয়ে যাবে শুদ্ধ উত্তর। যেহেতু এখানে সূত্র বেশি করে প্রয়োগ হবে, শিশুদের সূত্র মুখস্থ করতে হবে, শিখতে হবে, তারপর ওদেরকে উদাহরণ দেওয়া হবে। তারপর চলুন 8 নম্বর প্রশ্ন কি বলছে। আরোহী পদ্ধতি, এখানে ইন্ডাকটিভ মেথড থেকে প্রশ্ন। তো আরোহী পদ্ধতি কি দেখুন, ক অপশন বলছে স্মৃতিশক্তির উপর নির্ভরশীল, ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, বিশেষ থেকে সাধারণের দিকে যায়। বলুন আরোহী পদ্ধতি কি? স্মৃতিশক্তির উপর নির্ভরশীল আরোহী পদ্ধতি নয়, কেননা আরোহী পদ্ধতিতে প্রথমে এক্সাম্পল দিয়ে কোনো বিষয়কে বোঝানো হয়, তারপর রুল বুঝিয়ে বলা হয়, নিয়ম সূত্র ইত্যাদি বুঝিয়ে বলা হয়। খ অপশন বলছে ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, এটা কোনোভাবেও ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে না।
তারপর গ অপশন বলছে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, এটা যুক্তিযুক্ত নয়। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে বিশেষ থেকে সাধারণের দিকে যায়। যেহেতু আরোহী পদ্ধতির মাধ্যমে প্রথমে বিশেষ কিছু এক্সাম্পল দেওয়া হয়, তারপর এটাকে জেনারেলাইজ করে দেওয়া হয়, মানে সাধারণ করে দেওয়া হয়। তারপর 9 নম্বর প্রশ্ন এবার দেখুন, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? শিক্ষার্থী এমনটা অনেকবার করে থাকে, বানান ভুল করে ফেলে। তো শিক্ষার্থীরা যখন বানান ভুল করবে তখন অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? দেখুন অপশনগুলি। একেবারে এড়িয়ে যাবেন। আপনি যেহেতু টিচার, আপনি যেহেতু শিক্ষক, আপনি কোনো ছাত্র বা ছাত্রীকে এড়িয়ে যাবেন না। সে হাজার ভুল করুক না কেন, আপনাকে অবশ্যই ওই ছাত্র বা ছাত্রীকে খেয়াল করতে হবে, এটা মনে রাখবেন। খ অপশন দেখুন, বকাবকি করবেন। অ্যাজ এ টিচার আপনি কখনও শিশুদেরকে বকুনি দেবেন না, এটা কাট করে দিন। গ অপশন বলছে বানানের কোথায় কি ভুল রয়েছে তা বুঝিয়ে দেবেন। এটা অবশ্যই আপনি করবেন, যে তার বানান কেন ভুল হলো, কোন জায়গায় সে ভুল করেছে, এটা আপনি বুঝিয়ে বলবেন। তখন শিশু শিখে নেবে, বুঝে যাবে, পরবর্তী সময়ে আর এ ধরনের ভুল করবে না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর গ কী করে হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন। বন্ধুগণ, আজ আমরা 15টি প্রশ্ন আলোচনা করব। ভিডিওকে ভালো লাগলে প্লিজ লাইক করবেন। নিচের কোন পদ্ধতি তর্কবিজ্ঞানের ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত? ডিডাকটিভ লজিক দেখুন, এইমাত্র আমরা যে করলাম ডিডাকটিভ মেথড, ঠিক আছে? তো ডিডাকটিভ মেথড মানে অবরোহী পদ্ধতি, প্রথমে রুল, তারপর এক্সাম্পল, অর্থাৎ প্রথমে জেনারেলাইজেশন, তারপরে স্পেসিফিক ইনফরমেশন আমরা প্রদান করে থাকি। তো অপশনগুলি দেখুন, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, ডিডাকটিভ অ্যাপ্রোচ, অ্যানালাইটিক অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যাপ্রোচ। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ডিডাকটিভ অ্যাপ্রোচ। কেননা ডিডাকটিভ লজিকে ডিডাকটিভ অ্যাপ্রোচ, ডিডাকটিভ পদ্ধতি ব্যবহার করা হয়, অবরোহী পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর 11 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা পাঠ্যপুস্তকের ব্যাকরণ অংশ শিক্ষককে কখন পড়ানো উচিত? অর্থাৎ আমাদের যে বাংলা ভাষার পাঠ্য বই থাকে, এই পাঠ্য বইয়ের যে সমস্ত ব্যাকরণের অংশ থাকে, এগুলিকে একজন শিক্ষক হিসাবে আপনি কখন শিশুদের পড়াবেন? ব্যাকরণ ক্লাসে? আপনি কি শিশুদের জন্য আলাদা করে ব্যাকরণ ক্লাস করবেন? অবশ্যই আপনি যখন ব্যাকরণের ক্লাস করবেন, ওই ক্লাসে আপনি যেন পাঠ্যপুস্তকের যে ব্যাকরণের অংশ রয়েছে এগুলি আলোচনা করেন। এটা আপনি করতে পারেন, এটা শুদ্ধ হতে পারে, তবুও বাকি অপশনগুলি দেখব আমরা। পাঠ্য বিষয়ে পড়ানোর সময় আপনি ব্যাকরণ আলোচনা করবেন না। গল্প বা পদ্য পড়ানোর পর না, গল্প পদ্য পড়ানোর পর আপনি গ্রামার আলোচনা করবেন না, ব্যাকরণ আলোচনা করবেন না, উপরের সবকটি এটা হবে না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ক। এবার 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন? এখন কিছু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আমরা করব। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করা ব্যক্তিকে দেখুন, উইলিয়াম ক্যারি, তারপর মনোয়েল দ্য আমসুমসাও, তারপর ফেলিক্স ক্যারি, তারপর ন্যাথালিয়াম ব্রমি হ্যালহেড। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো মনোয়েল দ্য আমসুমসাও, ঠিক আছে? খ হবে শুদ্ধ উত্তর, এখানে মনোত্রল না, এটা মনোয়েল, ঠিক আছে? তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, কে প্রথম ইংরাজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? দেখুন, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করা ব্যক্তি কে আপনাকে বলতে হবে। গ্রিয়ারসন, ফেলিক্স ক্যারি, ন্যাথালিয়াম ব্রমি হ্যালহেড, উইলিয়াম ক্যারি। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো ন্যাথালিয়াম ব্রমি হ্যালহেড। উনি প্রথম ব্যক্তি যে বাংলা ব্যাকরণকে ইংরাজি ভাষায় অনুবাদ করেছিলেন বা রচনা করেছিলেন। তারপর 14 নম্বর প্রশ্ন দেখুন, রাজা রামমোহন রায় বিরচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায়, যাকে ভারতের আধুনিক মানব বলা হয়, বা আধুনিক ভারতের যে স্বপ্ন উনি প্রথম দেখেছিলেন, আধুনিক মানব উনাকে বলা হয় ভারতের। উনি যে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন এটার নাম কি?
গৌড়ীয় ব্যাকরণ, সমগ্র গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় বাংলা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণের কথা। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় যে ব্যাকরণ বই রচনা করেছিলেন এটার নাম হলো গৌড়ীয় ব্যাকরণ, নাম মনে রাখবেন। তারপর দেখুন আজকের ভিডিওর সবশেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি জিজ্ঞাসা করছে, রাজেন্দ্রলাল মিত্র রচিত বাংলা ব্যাকরণের নাম কি? যেভাবে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণের বই লিখেছিলেন ঠিক একইভাবে রাজেন্দ্রলাল মিত্রও বাংলা ব্যাকরণের একটি বই রচনা করেছিলেন। এটার নাম কি? অপশনগুলি দেখুন, ব্যাকরণ পরিচয়, ব্যাকরণ প্রবেশ, ব্যাকরণ চর্চা, ব্যাকরণ সোপান। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন খ, ব্যাকরণ প্রবেশ, রাজেন্দ্রলাল মিত্র রচিত বাংলা ব্যাকরণ। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।